শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? ভালো আছো? আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে শুরু করছি, ক্লাস 7 এর। থাম্বনেল দেখে তোমার অবশ্যই বুঝতে পেরেছো কি নিয়ে আলোচনা হবে। তো চলো বেশি দেরি করছি না, আমরা ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে? তো দেখো, আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে ক্লাস 7 এর পৃথিবীর পরিক্রমণ। এই পৃথিবীর পরিক্রমণ করতে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেনগুলো তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবছর আসবেই। তোমাদের প্রত্যেক বছর প্রত্যেকটা স্কুলের প্রশ্নগুলো কমন থাকে। সেই প্রশ্নগুলো তোমরা সহজভাবে কি করে করতে পারবে, কিভাবে মনে রাখবে সহজভাবে। দেখো, আমি আবার তোমাদের সেই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। তো আমাদের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ। পৃথিবীর পরিক্রমণ কাকে বলে সেটা জানতে হবে। তার আগে জানতে হবে আমাদেরকে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন জানতে হবে যে পৃথিবী যখন এই নিজের চারপাশে একবার তোমার নিজের চারপাশে একবার ঘোরে, তখন তাকে বলা হচ্ছে পৃথিবীর আবর্তন। এটাকে হচ্ছে আবর্তন। নিজের চারপাশে ঘোরা হচ্ছে কি, এই পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের চারপাশে পৃথিবী একবার ঘোরে, একে বলে আবর্তন। এটার সময় কত লাগে? এটার সময় লাগে মাত্র 24 ঘন্টা। ঠিক আছে? এই 24 ঘন্টায় পৃথিবী নিজের চারপাশে একবার ঘোরে। এটা হচ্ছে পৃথিবীর আবর্তন। তাহলে পরিক্রমণ কাকে বলছে? পরিক্রমণ হচ্ছে এই পৃথিবী, এই মনে করো এইটা যে সূর্য মামা রয়েছে আমাদের, সূর্য, পৃথিবী নিজের চারপাশে একবার আবর্তন করতে করতে 365 দিনে সূর্যের চারপাশে একবার পাক খায়। ঠিক আছে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, এদিক থেকে পৃথিবী সূর্যের চারপাশে পাক খাচ্ছে 24 ঘন্টা। কত সময়? 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড। এই সময় ধরে পৃথিবী কিন্তু কি করে নিজের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক এদিক থেকে উল্টো দিক থেকে সূর্যের চারপাশে একবার পাক খায় পৃথিবী। একে বলা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ। যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে এটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। তাহলে এই পৃথিবীর পরিক্রমণ গতির মধ্যে কি কি প্রশ্ন প্রথম আসছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, সেগুলো আমি আপনাকে আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটা বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, মুক্তিবেগ। এই বিশেষ বিশেষ 2 নম্বরে এটা খুব আসে। এই মুক্তিবেগ, এই মুক্তিবেগ কি, এটা খুব আসে এটা। এই মুক্তিবেগটা কি, যে দেখো, আমরা যারা বল খেলি, আমরা কি করি, বলটাকে অনেক জোরে উপরে ছুঁড়ে মারি। একটা সময় কি বলটা আবার নিচের দিকে নেমে চলে আসে। ঠিক আছে? বা আমরা কোনো ঢিল, যদি কেউ ঢিল ছুঁড়ে উপর দিকে, তাও কিন্তু চলে আসে। বা কেউ যদি বন্দুকের গুলি ছুড়লেও কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে ওঠার পরে সেটা আবার পৃথিবীর মধ্যে ভূপৃষ্ঠের নেমে চলে আসবে। তাহলে এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু একটা নিয়ম আছে, যেটা কিনা তোমার, যে প্রতি সেকেন্ডে কোনো বস্তুকে 11.2 কিমি গতিবেগে, প্রতি সেকেন্ডে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে যদি কোনো বস্তুকে আমি যদি উপরের দিকে 11.2 কিলোমিটার বেগে ছুটতে পারি, মানে এক বলছি, মানে এই 1 সেকেন্ড বলছি, এতে আমি 11.2 কিলো উপরে ছুঁড়ে মারতে যদি পারি, তাহলে এই গতিবেগে যদি কোনো বস্তু উপরে ছোড়া যায়, তাহলে সেই বস্তুটা কিন্তু আর পৃথিবীতে নেমে আসে না। তাহলে ওটা কি করে? ওটা পৃথিবী থেকে বেরিয়ে মহাশূন্যে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। কিরকম ভাবে দেখো, আমি মনে করো এটা হচ্ছে সূর্য রয়েছে, এই যে বিভিন্ন গ্রহগুলো পরপর রয়েছে, আমি মনে করি এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবী থেকে এই বস্তুটা বেরিয়ে গিয়ে কোথাও কি করবে, এইটা টোটালটা হচ্ছে তোমার হচ্ছে মহাশূন্য, মহাকাশ, এই পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে এই বস্তুটা। একে বলা হচ্ছে মুক্তিবেগ। কি বলা হয়? মুক্তিবেগ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আবারও বলে দিচ্ছি যে কোনো বস্তুকে যদি আমরা 11.2 কিলোমিটার গতিবেগে, যে পার আওয়ারে 11.2 কিমি গতিবেগে আমরা যদি উপরের দিকে ছুড়ে দিই, তাহলে সেই বস্তুটা আর আমাদের পৃথিবীতে ফিরবে না। সেটা কি করবে? এই মহাশূন্যে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। একে বলা হচ্ছে মুক্তিবেগ। বোঝা গেল? একটা কোশ্চেন। আর কোশ্চেন কি আছে? আরেকটা কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে গিয়ে অপসূর অনুসূর। এই অপসূর অনুসূর, অপসূর ও অনুসূর, এই দেখো, এই অপসূর অনুসূরটা কি জিনিস? এই অপসূর আর অনুসূর হচ্ছে গিয়ে এই জানুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত, এই যে 6 মাস, এই 6 মাস সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তোমার হচ্ছে বাড়তে থাকে। ঠিক আছে? অর্থাৎ এই যে 4 জুলাই, এই 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিমি। অর্থাৎ গড় দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, গড় দূরত্ব কত? 15 কোটি।
এটা আমরা জানি সবাই। তাহলে এখানে বলছে দূরত্ব বেড়ে যায়, কত বাড়ছে? এই 20 লক্ষ বেড়ে যাচ্ছে। ভালো করে বোঝো কিন্তু, যে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে আমরা জানি 15 কোটি কিলোমিটার। কিন্তু দেখা যাচ্ছে কি এই 4 জুলাই, এই নির্দিষ্ট তারিখটায় 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তখন বেড়ে যায়, কত বাড়ে? 20 লক্ষ বাড়ে। তাহলে মোট কত হলো? গড় হচ্ছে 15 কোটি, 20 লক্ষ বাড়লে কত হলো? 15 কোটি 20 লক্ষ কিমি। এটা আমরা বুঝতে পারছি। তাহলে এই 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন এই 15 কোটি 20 লক্ষ কিলোমিটার হয়, তখন একে বলা হচ্ছে পৃথিবীর অপসূর অবস্থান। কি বলা হয়? অপসূর অবস্থান। এইবার আরেকটা তারিখ যেটা আছে, আবার পরবর্তী জুলাই থেকে এই তোমার হচ্ছে জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 3 ঠিক আছে, জানুয়ারি এই সূর্য থেকে কিন্তু দূরত্ব কমে যায়। মানে ওই 3 জানুয়ারিতে কি হয়, সূর্য মানে পৃথিবী সূর্যের কাছাকাছি চলে আসে। কত আসে? গড় কত ছিল? 15 কোটি। দূরত্ব কত কমে যায়? 30 লক্ষ কমে যায়। অর্থাৎ কত হয়? 3 জানুয়ারিতে সূর্য থেকে দূরত্ব 14 কোটি 70 লক্ষ কিমি। এইকে বলা হচ্ছে কি পৃথিবীর অনুসুর অবস্থান। এইটা হচ্ছে পৃথিবীর অনুসুর অবস্থান। এই যে প্রশ্নটা বললাম যেটা হচ্ছে অপসুর আর অনুসুর অবস্থানটা কি, এইভাবে তোমাদের লিখতে হবে। এবং এটা টিকা হিসাবে প্রত্যেকটা স্কুলে আসে। হয় অপসুর অনুসুরের সংজ্ঞা দিতে বলে বা পার্থক্য দিতে বলে। তোমরা যদি সংজ্ঞা জানতে পারলে পার্থক্য এমনি বানাতে পারবে। আচ্ছা, আর কি আর অন্যভাবে টিকা মতো যখন আসে, তখন কিন্তু এই ছবিটা তোমাকে মাস্ট দিতেই হবে। দেখো আমি কোনো রকম ভাবে তোমাদের ছবিটা এগিয়ে দেখাচ্ছি। এই যে পৃথিবীর অপসূর অনুসূর অবস্থানের ছবিটা ঠিক এরকম হবে। এখানে একটা পৃথিবীর চিহ্ন দিতে হবে, এটা পৃথিবীর চিহ্ন। এই মাঝ বরাবর তোমাকে দিতে হবে কিন্তু সূর্য। মানে এখান থেকে সূর্য, এটা হচ্ছে সূর্য। এইভাবে দেখো তোমাদের বইতে ছবিটা আছে, এই একটা ছবি তোমাদের কিন্তু দিতে হবে। তাহলে এই দুটো সংজ্ঞা এবং তোমার হচ্ছে এই ছবি কিন্তু তোমাদের দিলে তুমি 3 পাবে। আচ্ছা, এবার যদি এটা পার্থক্য আসে, যে অপসূর অনুসূরের পার্থক্য লেখো। আচ্ছা, অপসূর অনুসূরের পার্থক্য আমরা কি বলতে পারি? আর মুখে মুখে দেখো 3টে পার্থক্য আমাদের হয়ে যাচ্ছে। কি পার্থক্য? অপসূর হচ্ছে কখন তারিখ হয়? 4 জুলাই। অনুসূর কোন তারিখ হয়? 3রা জানুয়ারি। অপসূরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কি হয়? বেড়ে যায়। অনুসূরে কি হয়? পৃথিবীতে সূর্যের দূরত্ব কমে যায়। দুটো হয়ে গেল। আচ্ছা, অপসূরে তোমার দূরত্ব কত হয়? অপসূর হয় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। আর অনুসূরে কি হয়? 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। এইভাবে কিন্তু আমরা কিন্তু পার্থক্যটা বানাতে পারি। তাহলে এই প্রশ্ন আমাদের কিন্তু হয়ে গেল। এইবার আমরা যে কোশ্চেনটা আরেকটা করব, সেই কোশ্চেনটা হচ্ছে কি এই অধিবর্ষ। অধিবর্ষ এর আরেকটা নাম হচ্ছে কি লিপ ইয়ার। এই অধিবর্ষ বা লিপ ইয়ারের ধারণাটা প্রথম এই মিশরীয়দের মাথায় আসলো, যে কিভাবে অধিবর্ষ বা লিপ ইয়ার গণনা করা হয়। আমরা সবাই নর্মাল কি জানি, যে আমাদের সূর্য থেকে মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে কত সময় নেয়? ঠিক আছে, এই পৃথিবী ঘুরতে কত সময় নিচ্ছে সূর্যের চারপাশে? সময় হচ্ছে কি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটা আমরা জানি। কিন্তু গণনার সুবিধার জন্য আমরা কি করি? 365 দিনকে আমরা 1 বছর ধরে নিই। আমরা 300 করে 1 বছর ধরে নিই গণনার সুবিধার জন্য। তাহলে দেখা যাচ্ছে কি প্রতি বছর এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 6 ঘন্টার টাইমটা আমাদের প্রতি বছর থেকে যাচ্ছে। তাহলে এই যে প্রতি বছর এই টাইমটা থেকে যাচ্ছে, এই টাইমটা নিয়ে আমরা কি করব? এই টাইমটা নিয়ে না আমরা আমাদের অসুবিধা থাকার জন্য জ্যোতির্বিজ্ঞানী কি করেছেন? এই টাইমটাকে নিয়ে একটু গণনা করেছেন। কি করেছেন? যে এই টাইমটা তো রয়েছে, তার জন্য কি করলেন? যে প্রতি 4 বছর অন্তর অন্তর, দেখো 4 বছর অন্তর অন্তর কি করে বলি, যে প্রথম বছর 6 ঘন্টা, তার বছর 6, তারপর বছর 6, তার বছর 6, দেখো 4 বছর হলো না? তাহলে কত? 24 ঘন্টা বা 1 দিন। এটাকে আমরা এভাবে না করেও প্রতি 4 বছর অন্তর যেহেতু করতে বলেছে, তাহলে 6 গুণ 4 সমান 24 ঘন্টা বা 1 দিন, এইভাবে গণনা করে বের করেছেন বিজ্ঞানীরা, জ্যোতির্বিজ্ঞানীরা। যেহেতু প্রতি বছর 6 ঘন্টা সময় থেকে যাচ্ছে, তাই তারা 4 বছর অন্তর অন্তর এই 6 ঘন্টাকে নিয়ে একটা 24 ঘন্টা সময় বের করলেন বা একটা দিন সময় বের করলেন। তাহলে এই যে একটা দিন সময়, এই একদিন সময়কে কি করবে? কার ঘাড়ে দেবে? দেখলো ওই যে 12টা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা মাসের ভিতরে একমাত্র কম দিন যে মাসটা, সেটা হচ্ছে কি আমরা জানি সবাই ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি নর্মালি জানি আমরা 28 দিনে ফেব্রুয়ারি মাসে। তাই জ্যোতির্বিজ্ঞানী কি করলেন? এই অতিরিক্ত একটা দিন সময়টাকে এইটা ফেব্রুয়ারি মাসের উপর চাপিয়ে দিলেন। তাহলে ফেব্রুয়ারি মাসের নর্মাল দিন সংখ্যা কত হলো? আমরা জানি ফেব্রুয়ারি মাসের নর্মাল দিন কত? 28 দিন। সঙ্গে একটা দিন যোগ হয়ে গেল, কত হলো? 29 দিন হলো ফেব্রুয়ারি মাস।
যেই বছরটা 29 দিনের মাসটা হলো, এবং তখন বছরটা কত হয়ে যাবে? 365 ছিল, একবারে গেল, বছরটা 366 দিনের। তাহলে এই যে 366 দিনের যে বছরটা, এই 366 দিনের বছরকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। আশা করি বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমরা অধিবর্ষ, আমরা যদি টিকা মতন আসে আমাদের এই পর্যন্ত বলতে হবে। দেখবে তোমাদের বইতে ঠিক এভাবেই বলা আছে। এবার আরেকটা সমস্যা আছে। তাহলে স্যার কোন বছরটা অধিবর্ষ, কোনটা অধিবর্ষ নয়, আমরা কি করে বুঝবো? এইটার জন্য জ্যোতির্বিজ্ঞান একটা সূত্র বলে দিয়েছে। বলছে যে বছরগুলো 4 দ্বারা বিভাজ্য করলে কোনো ভাগশেষ থাকবে না, সেই বছরগুলো হবে তোমার হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার। ঠিক আছে? তাহলে সেই অধিবর্ষ বা লিপ ইয়ার কিভাবে হবে? যে বছরগুলো 4 দ্বারা বিভাজ্য কোনো ভাগশেষ থাকবে না। যদি মনে করো, আমি দিই মনে করো 2012, 4 দিয়ে ভাগ করলাম, 4 5 20, 12 নামালাম 0, 3 4 12, মিলে গেছে, ভাগশেষ নেই। তাহলে 2012 সাল হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার। তাহলে এইভাবে আমরা কিন্তু বের করতে পারি অধিবর্ষ বা লিপ ইয়ার। আরেকটা ব্যাপার আছে, শতাব্দীর বছরগুলো। শতাব্দীর বছর বলতে কোনগুলো? মনে করো 1200 সাল, 1600 সাল, 1700 সাল, 2000 সাল, এই যে শতাব্দীর বছরগুলো, এই শতাব্দীর বছরগুলোকে আমরা কিন্তু অধিবর্ষ লিপে বের করতে কি করতে হবে? 400 দ্বারা ভাগ করতে হবে। আমি যদি 1200 সালকে 400 দ্বারা ভাগ করি, দেখো 3 4 1200 মিলে যাচ্ছে। আমি যদি 1700 কে আমি যদি 400 দিয়ে ভাগ করি, দেখবা 4 4 1600, 100 থেকে যাচ্ছে। অর্থাৎ 1700 সাল হচ্ছে অধিবর্ষ নয়, আমার 1200 সালের অধিবর্ষ, 1600 সালের অধিবর্ষ, 2000 সালের অধিবর্ষ। এইভাবে কিন্তু আমরা অধিবর্ষ বা লিপ ইয়ার কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে? পরবর্তী যে প্রশ্নটা আমরা করব, সেটা প্রশ্ন হচ্ছে খুবই খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সেই কোশ্চেন নাম হচ্ছে রবি মার্গ। রবি মার্গ, এই রবি মার্গ কাকে বলে? 2 নম্বর টিকা খুব আসে, আসে। এখানে যদি রবি মানে কি? এই রবি মানে সূর্য, আর মার্গ মানে হচ্ছে পথ। তাহলে এই নর্মাল সাধারণভাবে বলতে পারি কি, যে রবি মার্গ অর্থ হচ্ছে সূর্যের পথ। হ্যাঁ, ঠিক তাই, সূর্যের পথ। তাহলে এই রবি মার্গটা কাকে বলছে? যে দেখো, আমি এই বোর্ডে একটা যে বৃত্ত আঁকলাম, এই বৃত্তর যে মাঝ বরাবর যদি দিই, আমি কি দেখবো? এটাকে বলা হচ্ছে কি নিরক্ষরেখা বা বিষুবরেখা। বিষুবরেখা, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এইখানে গেছে তোমার হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে কি মকর ক্রান্তি রেখা। তাহলে এই যে পৃথিবী যেভাবে ভাগ করে দিলাম, পৃথিবী মাঝ বরাবর বিষুবরেখা বা নিরক্ষরেখা গেছে, উপরটা গেছে তোমার হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, নিচেরটা গেছে হচ্ছে মকর ক্রান্তি রেখা। এটা আমরা বুঝতে পারছি। তাহলে এইবার এই যে সূর্য রয়েছে, সূর্য পৃথিবী পড়ছে, আর পৃথিবী যেহেতু হেলে অবস্থান করছে, তার জন্য বছরের নির্দিষ্ট একটু সময়ে এই যে সূর্য, এই যে কর্কট ক্রান্তি রেখা, বিষুবরেখা আর মকর ক্রান্তি রেখা উলম্বভাবে কিরণ দিচ্ছে, একদম লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে আমি এটা সূর্যটাকে যদি এখানে আঁকি, বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে সরাসরি লম্বভাবে কিরণ দিচ্ছে 3টে রেখার পরে। কে? সূর্য। কোন কোন রেখা? উত্তর গোলার্ধে কর্কট রেখা, নিরক্ষরেখা বা বিষুবরেখা, দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা। এই রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। তাই আপাতভাবে মনে হচ্ছে গিয়ে যে সূর্য এই বিষুবরেখা থেকে উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা এবং দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করছে। সূর্য চলাচল করছে কোথা থেকে? এই বিষুবরেখা থেকে উত্তর গোলার্ধে কর্কট রেখা পর্যন্ত, আবার বিষুবরেখা থেকে দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করছে। এটা আপাতভাবে মনে হচ্ছে। এই যে সিস্টেম বা এই যে বিষয়টা, একে বলা হচ্ছে রবি মার্গ। এই কি বলা হয়? রবি মার্গ। আবার বোঝাই, ভালো করে বুঝে নাও আবার, যে এই যে পৃথিবী হেলানো অক্ষের জন্য এই আপাতভাবে মনে হয় কি, যে সূর্য বছর নির্দিষ্ট সময়ে এই বিষুবরেখা কর্কট রেখা আর মকর ক্রান্তি রেখা লম্ব রশ্মি দেয়। তাই মনে হয় যে বিষুবরেখা থেকে সূর্য উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত, এই উত্তর গোলার্ধে কর্কট রেখা পর্যন্ত, আবার দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করছে হবে। এই যে চলাচলকে, সূর্যের চলাচলকে বলা হয় রবি মার্গ। ঠিক আছে? বা সূর্যের বার্ষিক আপাত গতি। যেহেতু এটা সারা বছর ধরে হয়, তাই আরেকটা নাম হচ্ছে কি সূর্যের বার্ষিক আপাত গতি। অনেক সময় এই প্রশ্নটা দিয়ে দেয়, সূর্যের বার্ষিক আপাত গতি বলতে কি বোঝো, বা রবি মার্গ কি, এভাবেও দেয়। ঠিক আছে? একে বলা হচ্ছে তোমার রবি মার্গ বা সূর্যের বার্ষিক আপাত গতি।
আজকে আমরা এই যে চ্যাপ্টারটা পৃথিবী পরিক্রমণ গতির, এই চ্যাপ্টারের মোস্ট ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম। তোমরা দেখে নিও পরীক্ষার প্রথম তোমাদের পরীক্ষায় তোমরা দেখবে এই চ্যাপ্টার থেকে আমি যেই কোশ্চেনগুলো আলোচনা করেছি সবকটাই তোমাদের পরীক্ষা তোমরা পাবে। যদি কোনো বুঝতে অসুবিধা আমাকে তোমাদের কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের পরবর্তী ভিডিওতে আরো সহজভাবে কিছু বোঝানোর জন্য।